বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নিতে পারেন ট্রাম্প, দাবি মার্কিন গণমাধ্যমের। হামলা হলে ইউরেনিয়াম 90% পর্যন্ত সমৃদ্ধ করার হুঁশিয়ারি তেহরানের। এবং স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পর রাজনৈতিক সংকটের ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের পদত্যাগ দাবি দলের 78 এমপির আলোচনায় সম্ভাব্য কয়েকজনের নাম। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণ, 2 পুলিশ সহ নিহত 9, আহত অন্তত 20। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। দুদিনেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দাবানল। পুড়ে ছাই 7,000 একরের বেশি বনভূমি, স্থানীয় পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় 2 বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। তাদের দুজনেরই বাড়ি সাতক্ষীরায়। মরদেহ দেশে পাঠানো সহ প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে দূতাবাস। লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের নাবাতিয়েহে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন 2 বাংলাদেশি। সাতক্ষীরার আশাশুনির কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম নাহিদ এবং ভালুকা গ্রামের শফিকুল ইসলাম সোমবার স্থানীয় সময় দুপুরে একটি ভবনে কেয়ারটেকার হিসেবে কাজ করছিলেন। এ সময় এলাকাবাসীর কাছে রুটি পৌঁছে দিতে যাওয়া পৌরসভার একটি র্যাপিড গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলে বিস্ফোরণে গাড়িটি ধ্বংস হয় এবং পাশের ভবনে থাকা 2 বাংলাদেশি ঘটনাস্থলেই নিহত হন। বৈরুতে বাংলাদেশ দূতাবাস মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। একই দিনে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় একের পর এক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এনএনএ জানিয়েছে নাবাতিয়ে গভর্নরেটের আদর্শিত ও কুসাইবা বিনতে জওয়াইলের কাফরা এবং পশ্চিম বেকার মাসগারায় বিমান হামলা হয়। টাইরের শরীফা শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রেও হামলা চালানো হয়, সেখানেও বেশ কয়েকজন হতাহত হন। পরে দুয়েই শহরে আরেকটি ড্রোন হামলায় একটি গাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এদিকে হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে একাধিক হামলার দাবি করেছে। সংগঠনটি জানিয়েছে আল বায়দা এলাকায় জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। আল আদাইসায় ইসরায়েলি আর্টিলারি অবস্থানেও আঘাত হানার দাবি করে তারা। এছাড়া আল বায়দা নাকাউরা সড়কে বুলডোজারের পাশে অবস্থান নেয়া ইসরায়েলি সেনা ও যানবাহনের ওপর গোলাবর্ষণের কথাও জানায় গোষ্ঠীটি। টাইট থেকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি ঘোষণার 3 সপ্তাহ পরও দক্ষিণ লেবাননে মানুষের মধ্যে ভয় ও উদ্বেগ বাড়ছে। কূটনৈতিক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ইসরায়েলের হামলা বন্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। একই সময় লেবাননের সেনাপ্রধান জার্মানির সঙ্গে একটি সামরিক সহযোগিতা চুক্তি সই করেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মার্চের শুরুতে সংঘাত পুনরায় শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 2,869 জন নিহত এবং 8,730 জন আহত হয়েছেন। ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতি লাইফ সাপোর্টে আখ্যা দিয়ে তেহরানের তীব্র সমালোচনা করেছেন তিনি। এবং এদিকে যুক্তরাষ্ট্রের কাছে 14 দফা প্রস্তাব মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। আবারও আক্রমণের শিকার হলে ইউরেনিয়াম 90% পর্যন্ত সমৃদ্ধ করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত বন্ধে কূটনৈতিক আলোচনার পাশাপাশি চলছে কথার লড়াই। পরমাণু ইস্যুতে ছাড় না দেয়ায় মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবের ভিত্তিতে দেয়া ইরানের জবাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির লাইফ সাপোর্টে আখ্যা দিয়ে ইরানের অবস্থানের করেছেন কড়া সমালোচনা। ইরানের প্রতিক্রিয়াকে নির্বোধ মন্তব্য করে আবারও কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলছেন, পরমাণু আলোচনা ও যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অযৌক্তিক ও একপাক্ষিক দাবি করছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি যৌক্তিক প্রস্তাব দেওয়ার পরও ওয়াশিংটন তা গ্রহণ করেনি বলেও দাবি তার। ইরানের দেয়া 14 দফা প্রস্তাব মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো বিকল্প নেই বলেও সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। শত্রুপক্ষের যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে ইরান পুরোপুরি প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তিনি। আবারও আক্রমণের শিকার হলে তেহরান ইউরেনিয়াম 90% পর্যন্ত সমৃদ্ধ করতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এদিকে আলোচনা থমকে যাওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপের বিষয়টি আবারও বিবেচনা করছে বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যম। সংলাপে অগ্রগতি না হওয়ায় ট্রাম্প প্রশাসনের কিছু উপদেষ্টা বড় ধরনের সামরিক অভিযানের বিষয়ে পুনরায় ভাবার পরামর্শ দিচ্ছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে তীব্র হচ্ছে রাজনৈতিক চাপ। ট্রাম্পের যুদ্ধের ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে ভোটাভুটির উদ্যোগ নিচ্ছেন ডেমোক্র্যাটরা। কংগ্রেসের অনুমোদন ছাড়া ট্রাম্প যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্যহীন সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলেও মনে করেন তারা।
এমন পরিস্থিতিতে ভ্রমণ সহ ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। দমনপীড়ন এবং আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ তুলে 7 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। স্থানীয় নির্বাচনে বড় ধাক্কার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্ব এখন চাপের মুখে। লেবার পার্টির ভরাডুবির পর দলের ভেতরে উঠছে নেতৃত্ব পরিবর্তনের দাবি। অন্তত 78 জন লেবার এমপি স্টারমারকে পদত্যাগের জন্য আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর রাজনৈতিক সংকটে পড়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইংল্যান্ড জুড়ে লেবার পার্টি বিপুল সংখ্যক কাউন্সিল আসন হারিয়েছে, যার বড় অংশ চলে গেছে নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকের দখলে। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই স্টারমারের পদত্যাগ ও নেতৃত্ব পরিবর্তনের আলোচনা জোরালো হতে শুরু করেছে। যদিও স্টারমার বলেছেন তার সরকার একটি দীর্ঘমেয়াদী প্রকল্প এবং ভুল শুধরে নেয়ার দায়িত্ব তিনি নিজেই নেবেন। স্টারমারের বিরুদ্ধে মূল অভিযোগগুলোর একটি হলো অভিবাসন সংকট মোকাবিলায় ব্যর্থতা। ফ্রান্সের সঙ্গে অনিয়মিত অভিবাসী ফেরত পাঠানোর চুক্তি করেও প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। এছাড়া কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগ থাকা পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়াও বড় বিতর্ক তৈরি করেছে। সমালোচকদের অভিযোগ, বিষয়টি জানা সত্ত্বেও স্টারমার সতর্কতা উপেক্ষা করেছিলেন। স্টারমারের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আছেন সাবেক উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার। বাম ঘেঁষা এই রাজনীতিক একসময় আবাসন মন্ত্রী ছিলেন। দলের ভেতরেই অনেকেই মনে করেন স্টারমার অতিরিক্ত ডানমুখী অবস্থান নেয় লেবারের ঐতিহ্যগত ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রেইনার সেই অবস্থান বদলাতে পারেন। যদিও তিনি সরাসরি নেতৃত্ব দেখাননি, তবুও দলীয় ঐকমত্য তৈরিতে তার প্রভাব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আরেক সম্ভাব্য নাম স্বাস্থ্য সচিব ওয়েস স্ট্রিটিং। দলটির মধ্যপন্থী অংশের সমর্থন পাওয়া এই নেতা গাজা ইস্যুতে তুলনামূলক বাম ঘেঁষা অবস্থান নেয় আলোচনায় এসেছেন। এছাড়া উত্তর লন্ডনের এমপি ক্যাথরিন ওয়েস্ট প্রকাশ্যে নেতৃত্ব পরিবর্তনের দাবি তুললেও পরে কিছুটা পিছিয়ে যান। অন্যদিকে জনমত জরিপে জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে আছেন গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তবে সংসদ সদস্য না হওয়ায় এখনই সরাসরি নেতৃত্বের দৌড়ে নামতে পারছেন না তিনি। চলমান যুদ্ধ শেষ করার কোনো ইচ্ছাই নেই রাশিয়ার, এমনটা অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি ফ্রন্টলাইনের লড়াই থামেনি, তাই নতুন করে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, ফ্রন্ট লাইনে কোনো ধরনের শান্ত পরিস্থিতি নেই, যুদ্ধ এখনো চলমান। তিনি জানান রাশিয়া যুদ্ধ শেষ করার কোনো ইচ্ছা দেখাচ্ছে না এবং তাই ইউক্রেন নতুন আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, শান্তি প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত থাকবে, তবে বাস্তবতা হলো যুদ্ধ এখনো থামেনি। ইউক্রেনের সামরিক সূত্র অনুযায়ী একদিনেই অন্তত 38টি রুশ হামলা হয়েছে, যার সবচেয়ে বেশি চাপ ছিল পোক্রোভস্ক অঞ্চলে। লিমান, কনস্টান্তিনিভকা, স্লোভানিয়ানস্ক সহ একাধিক এলাকায় গোলাবর্ষণ ও সংঘর্ষ চলছে। সীমান্তবর্তী সুমি ও খার্কিভ অঞ্চলও রুশ হামলার বাইরে নেই। অন্যদিকে রাশিয়া দাবি করছে যুদ্ধবিরতির সময় ইউক্রেন 1000-এর বেশি লঙ্ঘন করেছে, জানিয়ে দুই পক্ষের মধ্যে দোষারোপ আরও বেড়েছে। এই পরিস্থিতির মধ্যেই কূটনৈতিক তৎপরতাও বাড়ছে। জেলেনস্কি জানিয়েছেন তিনি জার্মানির প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে যৌথভাবে অস্ত্র উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। ব্রাজিলসে বৈঠকে কাজা কালাস এবং অন্যান্য পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনকে নতুন সহায়তার নতুন গতি তৈরি হয়েছে বলে উল্লেখ করেছেন। ইউক্রেন জানিয়েছে তারা যুদ্ধক্ষেত্রে অবস্থান স্থিতিশীল করেছে এবং আকাশ প্রতিরক্ষায় এখন 90% পর্যন্ত হামলা প্রতিহত করতে পারছে। এদিকে ইউক্রেন জার্মানি ড্রোন ও আধুনিক অস্ত্র প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে কাজ করছে। ইউরোপীয় ইউনিয়নও ইউক্রেনকে নতুন সহায়তা ও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদারের মাধ্যমে সমর্থন দিচ্ছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে 2 পুলিশ সদস্য সহ নিহত হয়েছেন অন্তত 9 জন, আহত হয়েছেন আরও অন্তত 20 জন। মঙ্গলবার স্থানীয় সময় সকালে লাকি মারওয়াতে জেলার একটি বাজারে এই হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বাজারের বেশ কিছু দোকানপাট ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। তবে এটি আত্মঘাতী হামলা নাকি আগে থেকে পেতে রাখা বোমা বিস্ফোরণ তা নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। উদ্ধার তৎপরতা শেষে পুরো এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলার ঘটনা বেড়েছে।
ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বিজেপির আধিপত্য বজায় রেখে টানা দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার গুয়াহাটিতে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল তাকে শপথ বাক্য পাঠ করান। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে আসামে বিপুল ব্যবধানে জয় পায় বিজেপি। এই জয়ের মাধ্যমে রাজ্যের টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করল দলটি। হিমন্ত বিশ্ব শর্মার সাথে এদিন পূর্ণ মন্ত্রী হিসেবে আরও 4 জন বিধায়ক শপথ নিয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গের সাবেক দমকল মন্ত্রী সুজিত বসুকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সোমবার স্থানীয় সময় সকালে তৃণমূলের শীর্ষ নেতাকে ইডি দফতরে জেরার জন্য ডেকে পাঠানো হয়। প্রায় 10 ঘন্টা জেরা শেষে রাতে তাকে গ্রেফতারের কথা জানায় তদন্তকারী সংস্থা। সুজিত বসুর বিরুদ্ধে দক্ষিণ দমদম পৌরসভা সহ বেশ কয়েকটি পৌরসভায় চাকরি নিয়োগে দুর্নীতির অভিযোগে একটি মামলার তদন্ত করছিল ইডি। বারবার তাকে সমন পাঠালেও হাজির হননি সুজিত বসু। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এভারগ্লেডস এলাকায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে পশ্চিম ব্রাওয়ার্ড কাউন্টিতে আগুনে এখন পর্যন্ত 7,000 একরের বেশি এলাকা পড়ে গেছে। ধোঁয়ায় দৃশ্যমানতা কমে যাওয়ায় কয়েকটি সড়ক ও পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এরই মধ্যে হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ফায়ার সার্ভিস। কাজ করছেন ন্যাশনাল গার্ড সহ বিভিন্ন সংস্থার সদস্যরা। ফ্লোরিডা ফরেস্ট সার্ভিস জানিয়েছে শুষ্ক আবহাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, তবে আগামী কয়েকদিনে সম্ভাব্য বৃষ্টিপাত পরিস্থিতি উন্নতিতে সহায়ক হতে পারে বলে আশা করা হচ্ছে। হান্টা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্রুজ জাহাজ থেকে ফিরিয়ে নেওয়া 20 জন ব্রিটিশ নাগরিককে যুক্তরাজ্যের হাসপাতালে কঠোর পর্যবেক্ষণে রাখা হয়েছে। তারা বর্তমানে সুস্থ এবং কোনো উপসর্গ নেই বলে জানিয়েছে যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ। তবু আরও 42 দিন নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে হবে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দূরবর্তী আটলান্টিক দ্বীপ ট্রিস্টান দা কুনহায় আক্রান্ত এক ব্যক্তির জন্য মেডিকেল টিম পাঠিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সাধারণ জনগণের জন্য ঝুঁকি অত্যন্ত কম। বিশ্বজুড়ে এই ভাইরাস নিয়ে বাড়ছে নজরদারি ও উদ্বেগ। সুইজারল্যান্ডের ভ্যালাই অঞ্চলে আবারও বসেছে ঐতিহ্যবাহী কুইন্স ফাইট। এখানে লড়াই নামে বিশেষ জাতের হেরেন্স গরু, যারা শক্তি আর আধিপত্য প্রমাণে শিং ঠেকিয়ে মুখোমুখি হয় একে অপরের। সুইজারল্যান্ডের মাটিতে গরুর লড়াই। দেশটির ভ্যালাই ক্যান্টনে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী কুইন্স ফাইট প্রতিযোগিতা। এতে অংশ নেয় হেরেন্স জাতের গরু, যারা স্বভাবগতভাবেই লড়াকু হিসেবে পরিচিত। প্রতিযোগিতায় 2টি গরু মুখোমুখি দাঁড়িয়ে শিং ঠেকিয়ে একে অপরকে পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করে। কোনো একটি গরু সরে গেলে অন্যটি বিজয়ী হয়। গরুর মালিক ও খামারিরা বলছেন এই প্রতিযোগিতা শুধু পশুর লড়াই নয়, বরং অনেকের কাছে এটি পারিবারিক ঐতিহ্য যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে। খামারিরা ছোটবেলা থেকেই গরুগুলোকে প্রস্তুত করেন এবং প্রতিযোগিতার সময় তারাও মানসিক চাপের মধ্যে থাকেন। আমরা ছোটবেলা থেকে গরুগুলোর যত্ন নেই, তাদের প্রস্তুত করি। যখন তারা লড়াই করে তখন মনে হয় আমরা তাদের সঙ্গে লড়ছি। প্রতিযোগিতা শেষে আমরা গরুগুলোর মতোই ক্লান্ত হয়ে পড়ি, কখনো কখনো আরো বেশি। গরুগুলো শান্ত থাকে কিন্তু আমরা খুব চাপের মধ্যে থাকি। 1920-এর দশকে শুরু হওয়া এই আয়োজন এখন অ্যালপাইন সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। প্রতি বছর হাজারো মানুষ এই প্রতিযোগিতা দেখতে ভিড় করেন। আয়োজকদের আশা ঐতিহ্যবাহী এই কাউ কুইন্স প্রতিযোগিতা আগামী দিনেও একইভাবে দর্শকদের আকর্ষণ করে যাবে। বিভিন্ন ওজন শ্রেণীর বিজয়ীরা পরে জাতীয় ফাইনালে অংশ নেয়, যেখানে কুইন অফ দ্য কুইন্স খেতাবের জন্য প্রতিযোগিতা হয়। এই জয়ের মাধ্যমে গরুর মূল্য ও মর্যাদাও বেড়ে যায়। ফিলিস্তিনিদের উপর বছরের পর বছর ধরে যেই বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, তা দেখেও এতদিন সেই অর্থে কিছুই করতে পারছিল না ইউরোপীয় ইউনিয়ন। ইসরায়েলের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে গেলেই বাধা হয়ে দাঁড়াতেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তিনি ক্ষমতাচ্যুত হতেই এবার পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। নিষেধাজ্ঞা দেয়া হয়েছে হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধেও। হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার দায়িত্ব নেওয়ার 1 সপ্তাহ না পেরোতেই ইসরায়েলের বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন, যা ভবিষ্যতে ইসরায়েলের উপর আরও কঠোর পদক্ষেপের বার্তা দিচ্ছে। সেই ইঙ্গিত মিলেছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাসের কথাতেও। তিনি বলেন, অচলাবস্থা থেকে বের হয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার এখনই সময়। চরমপন্থা ও সহিংসতার পরিণতি থাকবেই।
জানা গেছে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় 3 জন ইসরায়েলি বসতি স্থাপনকারী ও 4টি সংগঠনকে রাখা হয়েছে, যদিও তাদের কারোরই নাম প্রকাশ করা হয়নি। ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট বলেন, ইউরোপীয় ইউনিয়ন এখন পশ্চিম তীরে উগ্র ও সহিংস বসতি স্থাপন কার্যক্রমে জড়িত প্রধান ইসরায়েলি সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এই ধরনের গুরুতর ও অসহনীয় কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ হওয়া উচিত। তবে হামাসকে অবশ্যই নিরস্ত্র করতে হবে এবং ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র ব্যবস্থায় তাদের কোনো ভূমিকা থাকতে পারবে না। এদিকে ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করলেও পশ্চিম তীরে বসতি স্থাপন কার্যক্রম চালিয়ে যাওয়ার ব্যাপারে অটল অবস্থানের কথা জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। তিনি বলেন, আন্তর্জাতিক আইন যাই বলুক না কেন, ইহুদিদের অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনের অধিকার আছে। অন্যদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির বলেন, যে সংগঠন ইহুদি বিদ্বেষী তাদের কাছ থেকে নৈতিক সিদ্ধান্ত আশা করা মানে পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আশা করা। আমাদের শত্রুরা যখন হামলা ও হত্যা চালাচ্ছে, তখন ইউরোপীয় ইউনিয়ন আত্মরক্ষাকারীদের হাত বেঁধে দিতে চাইছে। কাজেই বসতি স্থাপনের কার্যক্রম থামবে না। এদিকে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞাকে ভণ্ডামি বলে উড়িয়ে দিয়েছে হামাসও। সংগঠনটির জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম বলেন, ইউরোপীয় ইউনিয়ন এমন এক দখলদার রাষ্ট্রকে যারা প্রকাশ্যে গণহত্যা ও জাতিগত নিধনের কথা বলে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, তাদের সঙ্গে আত্মরক্ষাকারী ভুক্তভোগীদের একই কাতারে ফেলছে। বর্তমানে পূর্ব জেরুজালেম বাদে অধিকৃত পশ্চিম তীরে 5 লাখের বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী বাস করছে। বিপরীতে প্রায় 30 লাখ ফিলিস্তিনি রয়েছে অঞ্চলটিতে। যদিও সম্প্রতি প্রায় প্রতিদিনই ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দ্বারা নির্যাতনের শিকার হতে হচ্ছে তাদের। জাতিসংঘের তথ্য মতে এই পর্যন্ত সেখানে 1000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে ভিক্টর অরবানের পতনের পরপরই ইসরায়েলকে দেয়া ইউরোপীয় ইউনিয়নের এই নিষেধাজ্ঞায় বার্তাটা পরিষ্কার। ভবিষ্যতে আরো কঠোর পদক্ষেপের পথে হাঁটতে পারে ইউরোপীয় ইউনিয়ন। সেখানে ইসরায়েলের বিরুদ্ধে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করার বিষয়টিও থাকতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে পুনরায় কোনো আক্রমণ চালানো হলে তার চরম জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। ইরানের পার্লামেন্টের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই স্পষ্ট জানিয়েছেন, পরবর্তী হামলার প্রতিক্রিয়া হিসেবে ইরান 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, পারমাণবিক বোমা তৈরির উপযোগী এই উচ্চমাত্রার সমৃদ্ধকরণের বিষয়টি এখন পার্লামেন্টে পর্যালোচনা করা হবে। গত 28 ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর থেকেই এই অঞ্চলে অস্থিরতা তুঙ্গে। তেহরান এর পাল্টা জবাব হিসেবে ইসরায়েলি ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর আঘাত হানার পাশাপাশি কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। পাকিস্তানের মধ্যস্থতায় 8 এপ্রিল থেকে যুদ্ধবিরতি চললেও কোনো দীর্ঘস্থায়ী চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া শান্তি প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করার পরই মূলত রেজাইর এই বিতর্কিত মন্তব্য সামনে এলো। পারমাণবিক সক্ষমতার এই নতুন হুমকি মধ্যপ্রাচ্যের বিদ্যমান উত্তেজনাকে যে এক ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। তেহরানের এই অনমনীয় অবস্থান এখন ওয়াশিংটন ও তেল আবিবের নীতি নির্ধারকদের কপালে নতুন করে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। সরাসরি সংঘাতের মুখে পারমাণবিক কার্ড খেলা এক শক্তিশালী বিকল্প হিসেবেই বিবেচিত হচ্ছে ইরানের জন্য। বেদ অনুসারে কৈলাস পর্বতকে ভগবান শিব এবং দেবী পার্বতীর চিরন্তন আবাসস্থল বলে বিশ্বাস করেন হিন্দু ধর্মাবলম্বীরা। বৌদ্ধদের বিশ্বাস এটি দেবতা দেমচোখ বা চক্র সম্বরের বাসস্থান, যিনি পরম আনন্দের প্রতীক। জৈন ধর্মমতে প্রথম জৈন তীর্থঙ্কর ঋষভ দেব এখানে নির্বাণ লাভ করেছিলেন। তাই এই ধর্মাবলম্বীদের কাছে এটি শুধু একটি তীর্থস্থান নয়, এক গভীর অনুভূতির প্রতীক। কৈলাসের মানস সরোবরে যাওয়ার প্রধান গিরিপথ হল নিপুলেখ পাস। বহু শতাব্দী ধরে এটি তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পাহাড়ি জনগোষ্ঠীর যাতায়াতের পথ। কিন্তু এখন সেই পথই দক্ষিণ এশিয়ার অন্যতম ভূরাজনৈতিক সংঘাতের কেন্দ্রে পরিণত হয়েছে। ভারত, নেপাল ও চীন ঘিরে কেন এই উত্তেজনা? 2026 সালের 30 এপ্রিল ভারত সরকার ঘোষণা দেয়, চীনের সহযোগিতায় আবারও শুরু হচ্ছে কৈলাস মানস সরোবর যাত্রা।
জুন থেকে আগস্ট পর্যন্ত 1000 তীর্থযাত্রীকে দুটি রুট সিকিমের নাথুলা এবং উত্তরাখণ্ডের লিপুলেখ পাস ব্যবহার করে তিব্বতে পাঠানো হবে। ঘোষণার পরপরই তীব্র প্রতিক্রিয়া জানায় নেপাল। কাঠমান্ডুর অভিযোগ, নেপুলেখ তাদের সার্বভৌম ভূখণ্ডের অংশ, অথচ এই সিদ্ধান্ত নেওয়ার আগে নেপালের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি। দেশটির নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ কঠোর অবস্থান নিয়ে বলেন, নেপালের ভূখণ্ড নিয়ে কোনো সিদ্ধান্ত আমাদের অগোচরে নেওয়া যাবে না। সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষ করব না। ভারত ও চীন দুই দেশকেই আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা পাঠিয়ে লিপুলেখ এলাকায় সব ধরনের অবকাঠামো উন্নয়ন, সীমান্ত বাণিজ্য ও ধর্মীয় কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানিয়েছে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ভারত শুরু থেকেই নেপালের দাবিকে অযৌক্তিক ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। নয়াদিল্লির বক্তব্য, 1954 সাল থেকেই এই রুট ব্যবহার করে কৈলাস যাত্রা পরিচালিত হচ্ছে এবং এখানে নতুন কোনো ভৌগোলিক পরিবর্তন আনা হয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, লিপুলেখ ভারতের অবিচ্ছেদ্য অংশ। এটি বহু দশক ধরে ব্যবহৃত একটি ঐতিহ্যবাহী রুট। লিপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা অঞ্চল নিয়ে বিরোধের ইতিহাস শুরু 1816 সালের ট্রিটি অফ সুগাউলি থেকে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নেপালের মধ্যে স্বাক্ষরিত ওই চুক্তিতে কালী নদীকে নেপালের পশ্চিম সীমান্ত ধরা হয়েছিল, কিন্তু বিরোধ তৈরি হয় নদীর প্রকৃত উৎস নিয়ে। নেপালের দাবি, নদীর উৎস লিম্পিয়াধুরা, ফলে লিম্পিয়াধুরা, কালাপানি ও লিপুলেখ তাদের ভূখণ্ড। অন্যদিকে ভারতের দাবি, নদীর উৎস কালাপানির কাছের লিপুখোলা এলাকায়, ফলে অঞ্চলটি ভারতের উত্তরাখণ্ডের অংশ। এই ব্যাখ্যাগত পার্থক্যই দুই দেশের সীমান্ত বিরোধকে দীর্ঘদিন ধরে জিইয়ে রেখেছে। বিরোধ নতুন মাত্রা পায় 2020 সালে। ওই বছর ভারত ধরচুলা থেকে লিপুলেখ পর্যন্ত প্রায় 80 কিলোমিটার দীর্ঘ একটি সড়ক উদ্বোধন করে। ভারত বলেছিল এতে কৈলাস যাত্রা সহজ হবে। প্রতিক্রিয়ায় নেপাল নতুন রাজনৈতিক মানচিত্র প্রকাশ করে, যেখানে কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরাকে নিজেদের অংশ হিসেবে দেখানো হয়। পরে সেই মানচিত্র দেশটির সংবিধানেও যুক্ত করা হয়। ওই সময় থেকেই লিপুলেখ প্রশ্নটি নেপালের জাতীয়তাবাদের বড় প্রতীকে পরিণত হয়। এমনকি দেশটির 100 রুপির নোটেও বিতর্কিত এলাকার মানচিত্র ছাপানো হয়েছে। লিপুলেখ পাস শুধু একটি গিরিপথ নয়, এটি ভারত, নেপাল ও চীনের ত্রিদেশীয় সংযোগস্থলের কাছাকাছি অবস্থিত একটি কৌশলগত করিডর। 1962 সালের ভারত চীন যুদ্ধের পর ভারত এই অঞ্চলে সামরিক নজরদারি জোরদার করে। উচ্চভূমি হওয়ায় এখান থেকে তিব্বত সীমান্তের গতিবিধি পর্যবেক্ষণ করা সম্ভব। ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক হার্ষ প্যান্ট বলেন, হিমালয়ের এই অঞ্চল এখন শুধু সীমান্ত নয়, বৃহত্তর ইন্দো প্যাসিফিক প্রতিযোগিতার অংশ হয়ে উঠেছে। তার মতে, চীনের বাড়তে থাকা উপস্থিতির কারণে ভারত সীমান্ত অবকাঠামো শক্তিশালী করতে চাইছে। লিপুলেখ বিরোধের পেছনে অর্থনৈতিক বাস্তবতাও রয়েছে। আগে বহু ভারতীয় তীর্থযাত্রী নেপাল হয়ে কৈলাস যেতেন। এতে নেপালের হোটেল, ট্রাভেল এজেন্সি ও এয়ারলাইন্স বড় অঙ্কের আয় করত। কিন্তু ভারত সরাসরি লিপুলেখ রুট চালু করায় নেপালের পর্যটন খাত ক্ষতির মুখে পড়ছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। একজন নেপালি ভূরাজনীতি বিশ্লেষক অনিল গিরি বলেন, লিপুলেখ হয়ে ভারত চীনের সরাসরি সমন্বয় নেপালের সার্বভৌমত্বের প্রশ্নের পাশাপাশি দেশটির অর্থনৈতিক স্বার্থকেও প্রভাবিত করছে। লিপুলেখ নিয়ে বিরোধ কেবল সীমান্ত বা মানচিত্রের নয়, এর পেছনে রয়েছে বড় কৌশলগত বাস্তবতা। চীনও এই সমীকরণের গুরুত্বপূর্ণ অংশ। কৈলাস ও মানস সরোবর তিব্বতে অবস্থিত হওয়ায় পুরো যাত্রাপথের চূড়ান্ত নিয়ন্ত্রণ বেইজিং এর হাতেই। লিপুলেখ পাস নিয়ে ভারত ও নেপালের মধ্যে বিরোধ থাকলেও পাস অতিক্রম করার পর যাত্রীরা চীনের নিয়ন্ত্রিত তিব্বতে প্রবেশ করেন। ফলে কে কোন রুট ব্যবহার করবে, কতজন তীর্থযাত্রী যাবে, কখন সীমান্ত খোলা থাকবে কিংবা নিরাপত্তা কিভাবে পরিচালিত হবে, এসব বিষয়ে শেষ সিদ্ধান্ত চীনকেই নিতে হয়। উদাহরণ হিসেবে ভারত প্রতি বছর কৈলাস মানস সরোবর যাত্রার জন্য তীর্থযাত্রী নির্বাচন করলেও তাদের ভিসা, সীমান্ত পারাপার এবং তিব্বতের ভেতরে যাতায়াতের অনুমতি দেয় চীন। রাজনৈতিক উত্তেজনা তৈরি হলে বেইজিং চাইলে পুরো যাত্রাই স্থগিত করতে পারে। পাকিস্তানের করাচির বাসিন্দা ফরহাদ কুরেশি আগে তিনি রান্নাঘরে ঢুকে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ খুশি রান্না করতেন। তবে ইদানিং বিপাকে পড়েছেন ষাটোর্ধ্ব এই নারী। তার রান্নাঘরে এখন সবসময় গ্যাস থাকে না। কুরেশির মতো ভুক্তভোগী পাকিস্তানের আরো বহু নারী।
তাদের প্রতিটি সকাল শুরু হয় একটাই চিন্তা নিয়ে, আজ গ্যাস থাকবে কতক্ষণ। গ্যাস এলে তড়িঘড়ি করে রান্না, না এলে তার জন্য অপেক্ষা। পরিস্থিতি এমন যে কখনো পুরো দিনের পরিকল্পনাটাই ভেস্তে যাচ্ছে। ফরহাদ কুরেশি বলেন, আমার পুরো সকালটাই এখন গ্যাসকে ঘিরে। জীবনে কখনো এমন পরিস্থিতি দেখিনি। গ্যাস কখন আসবে, কখন যাবে, সেটাই এখন সবচেয়ে বড় চিন্তা। করাচিতে সাধারণত সূর্যোদয়ের আগে, দুপুরে কিছুক্ষণ আর সন্ধ্যায় অল্প কিছু সময় গ্যাস থাকে। এই সময়ের মধ্যেই ফরহাদকে রান্না শেষ করতে হয়। তবে অনেক ক্ষেত্রে এই নির্দিষ্ট সময়েও গ্যাস আসে না, অথবা গ্যাসের চাপ এত কম থাকে যে তাতে রান্না করা সম্ভব হয় না। ফরহাদ বলেন, ঘড়ি মেনেও অনেক সময় গ্যাস আসে না। এভাবে বেঁচে থাকা খুব ক্লান্তিকর। তিনি আরো বলেন, সন্ধ্যায় আমি পরিবারকে সময় দিতে চাই, কিন্তু গ্যাস আসে সন্ধ্যা 6টায়। তখন সব কাজ ফেলে রান্না করে ছুটতে হয়। ইরান যুদ্ধ শুরুর পর থেকেই পাকিস্তানের জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহে অস্থিরতা তৈরি হওয়ায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির আমদানিতে বড় ধাক্কা খেয়েছে দেশটি। পাকিস্তানের গ্যাসের বড় অংশ আসে নিজস্ব গ্যাস ক্ষেত্র থেকে, কিন্তু বছরের পর বছর উৎপাদন কমতে থাকায় আমদানি নির্ভরতা বেড়েছে। কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসা এলএনজি এখন সবচেয়ে বড় ভরসা, অথচ যুদ্ধের পর সেই সরবরাহও কমে গেছে। সরকারি তথ্য অনুযায়ী আগে প্রতি মাসে 8 থেকে 12টি এলএনজি কার্গো পাকিস্তান পৌঁছালেও মার্চে এসেছে মাত্র 2টি। ফলে শহর জুড়ে শুরু হয়েছে গ্যাসের রেশনিং। 24 বছর বয়সী স্কুল শিক্ষক লাইবা জাহিদের জীবনও এখন গ্যাসের সময়সূচিতে বন্দী। তিনি বলেন, আমাদের রাতের খাবারের সময় এখন নির্ধারিত হয়ে গেছে। রাত 9টার পর গ্যাসের চাপ এত কমে যায় যে রান্না করা কঠিন হয়ে পড়ে। তাই আমরা রাত 8:30টায় খাবার খাই। গ্যাস না থাকার কারণে এখন যে কোনো সময় 1 কাপ চা খাওয়াও কঠিন হয়ে পড়েছে। লাইবা বলেন, আগে সন্ধ্যায় নিয়মিত চা খেতাম, এখন চা যেন জীবন থেকেই হারিয়ে গেছে। এই সংকট শুধু ঘরের রান্নাতেই নয়, ছোট ব্যবসাগুলোতেও আঘাত এনেছে। করাচিতে বাসা থেকে খাবারের ব্যবসা চালানো ফাতিমা হাফিজ বলেন, গ্যাস না থাকলে এলপিজি সিলিন্ডার ব্যবহার করতে হয়, যা অনেক ব্যয়বহুল। গ্যাসের পাশাপাশি বিদ্যুৎ সংকটও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ফাতিমার ভাষায়, যদি বিদ্যুৎও না থাকে, গ্যাসও না থাকে, তাহলে জেনারেটরও চালানো যায় না, কারণ সেটাও গ্যাসে চলে। করাচি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিমালাহ জাফর বাকাইয়ের দিন কাটছে সারাদিন গ্যাস আর লোডশেডিং নিয়ে প্রশ্ন করতে করতে। তিনি বলেন, আমার পুরো রুটিন এখন 2টি জিনিস ঘিরে, গ্যাস আর লোডশেডিং। সারাদিন পরিবারকে একটাই প্রশ্ন করি, গ্যাস আছে? কখন আসবে? কখন যাবে? গ্যাস ছাড়া আমরা এখন আর কোনো কিছু নিয়েই ভাবতে পারি না। পাকিস্তানের এই সংকট শুধু জ্বালানি ঘাটতির গল্প নয়, এটি সাধারণ মানুষের জীবনযাত্রার গভীরে পৌঁছে যাওয়া এক নীরব বিপর্যয়ের প্রতিচ্ছবি, যেখানে যুদ্ধের আঘাত সীমান্ত পেরিয়ে পৌঁছে গেছে রান্নাঘরের চুলা পর্যন্ত। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।